আসসালামু আলাইকুম। আমরা ক্লাস করতেছিলাম ধারাবাহিকভাবে জ্যামিতিক পাঠের স্থানাঙ্ক সম্পর্কে। এই স্থানাঙ্ক এই অধ্যায়ের গত ক্লাসে আমরা শিখেছি চতুর্ভাগ সম্পর্কে, অর্থাৎ চতুর্ভাগের মধ্যে কোনো একটা বিন্দুর অবস্থান কীরকম হতে পারে সেটা আমরা শিখেছি। তারপর আমরা শিখেছিলাম স্থানাঙ্কের প্রকারভেদ, অর্থাৎ পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক, তাদের মধ্যে আমরা সম্পর্ক দেখেছিলাম। আরও আমরা দেখেছিলাম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীরকম হতে পারে, অর্থাৎ রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার। তো আমরা গতকালকের বা গত ক্লাসের বেসিকের আলোকে আমরা একটা ম্যাথ করব। সেই ম্যাথটা কি, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1, -√3 হইলে উহার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং চেয়েছে পোলার, অর্থাৎ r, আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে বলেছে, অর্থাৎ r, বের করতে হবে এবং কার্তেশীয় স্থানাঙ্ক x, y আমাদের দেওয়া আছে। তো আমরা যদি এই ম্যাথের সলিউশন করি, তো আমাদের এখানে দেওয়া আছে গিভেন, যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক তো x এবং y এর মান দেওয়া আছে, তাহলে x = -1 এবং y দেওয়া আছে আমাদের -√3। আমাদের বের করতে হবে r এবং থিটা। উই নো, আমরা জানি r √x² প্লাস y²। তো আমরা যদি এখানে মান বসাই, x এর মান -1 -√3² এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আসবে r এর মান 2। এবং আমি এই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে r এর মান বের করতে কোনো ঝামেলা নেই, কিন্তু ঝামেলা আছে কোথায়, ওই যে r, থিটা, অর্থাৎ থিটার মান বের করতে গেলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে কার্তেশীয় স্থানাঙ্কটা দেওয়া আছে অঙ্কের মধ্যে, এই স্থানাঙ্কটা এক্স্যাক্টলি কোন চতুর্ভাগে অবস্থিত। যেহেতু -1 এবং -√3, তো আমরা যদি দেখি চতুর্ভাগটা একটু খেয়াল করি, চতুর্ভাগে এটা ছিল x অক্ষ x প্রাইম, নেগেটিভ y y প্রাইম। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে -1 বিন্দুটা আসে এই দিকে এবং আবার -√3 তো নিচের দিকে। তো দেখা যাচ্ছে আমাদের এই তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, ছিল তৃতীয় চতুর্ভাগ এবং এটা ছিল চতুর্থ চতুর্ভাগ। তো এই তৃতীয় চতুর্ভাগে যদি আসে, আমি বলেছিলাম যে আমাদের অবশ্যই জোড় নিয়ে যেতে হবে যেন ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ না হয়। তো এই তৃতীয় চতুর্ভাগে যদি আসে তো অবশ্যই আমাদের 180 ডিগ্রি থেকে থিটার মানটা যোগ করতে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি এন্ড, এবং আর থিটার মানটা বের করার জন্য 180 ডিগ্রি আমরা যোগ করে নেব এর সাথে tan ইনভার্স মডুলাস y/x। যদি আমরা মানটুকু বসিয়ে দিই, এখানে y এর মান ছিল হচ্ছে আমাদের -√3 এবং x এর মান ছিল আমাদের -1। আমি বলে দিয়েছিলাম যে আমরা যখন ক্যালকুলেটরে হিসাব করব তখন অবশ্যই এই যে মডুলাসের ভিতরে যদি নেগেটিভ চিহ্ন থাকে ওটাকে আমরা হিসাবে নিয়ে আসবো না। কেন? কারণ মডুলাসের মধ্যে, অর্থাৎ মডুলাস বলতে একটা দূরত্বকে বোঝায়, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সেক্ষেত্রে আমরা এখানে মানটা যেটুকু পাবো সেটুকু হচ্ছে 180 ডিগ্রি প্লাস এখানে মান আসবে আমাদের 60 ডিগ্রি, ফাইনালি হবে 240 ডিগ্রি। তো আমরা আর এর মান পেয়ে গেছি এবং থিটার মানও পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে লিখতে পারি অতএব পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এই পোলার স্থানাঙ্কটা অবশ্যই, এবং স্থানাঙ্ক আমাদের অবশ্যই জোড়ায় জোড়ায় বসবে, অর্থাৎ x এবং y, r, থিটা এগুলো পাশাপাশি বসবে। তো 240 ডিগ্রি। ফাইনালি এটাই হচ্ছে আমার কি এই প্রবলেমের কার্তেশীয় স্থানাঙ্কের পোলার স্থানাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই প্রবলেম রিলেটেড, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক যদি আমার অন্য কোনো বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইজিলি, আমরা যদি এই বেসিকটুকু মনে রাখি সেক্ষেত্রে আমি আশা করি যে তোমরা অবশ্যই পোলার স্থানাঙ্ক বের করতে পারবা। তো আচ্ছা, আমরা এবার এই উদাহরণটা দেখব। এটাতে দেওয়া আছে হচ্ছে আমাদের কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক -3, 90 ডিগ্রি হইলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি দেওয়া আছে থিটা, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি পোলার স্থানাঙ্ক আর, থিটার মান দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কি, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x, y, অর্থাৎ x, y বের করতে হবে। তো আমরা যদি সলিউশন করি এটার, যে আমাদের গিভেনে কি দেওয়া আছে যে r = -3,
এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো উই নো, আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর এর মান কত? -3 ইন্টু কস থিটা মান 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত? 0। তো -3 সঙ্গে 0 গুণ করলে এটা হবে 0। অ্যান্ড আমরা করবো ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? আর সাইন থিটা। তো আর এর মান কত? -3 সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো -3 ইন্টু 1 -3, সেটা আমরা লিখে দিব অতএব কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক হবে আমার, আমি বলছি যে স্থানাঙ্ক জোড়ায় জোড়ায় বসবে, অর্থাৎ এক্স কমা ওয়াই। এক্স এর মান পাইছি আমরা এখানে 0 এবং ওয়াই এর মান পাইছি আমরা -3। তো প্রথমে এক্স এর মান, উপরে ওয়াই এর মান। ফাইনালি এটাই হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্কের অ্যান্সার। তো আমরা একটু আগে আমরা শিখলাম যে হচ্ছে কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়। এখন আমরা শিখলাম যে পোলার থেকে কার্তেশীয় কিরকম হবে। অর্থাৎ একটু আগে আমরা শিখছি যে কার্তেশীয় থেকে পোলার, এখন আমরা শিখতেছি পোলার থেকে কার্তেশীয়। তো ফাইনালি হচ্ছে এই আমার প্রসেস। আমরা যদি এই দুইটা উদাহরণ ভালো মতো করতে পারি এবং বেশি বেশি প্র্যাকটিস করি, আশা করা যায় যে হচ্ছে পোলার স্থানাঙ্কের এবং কার্তেশীয় স্থানাঙ্কে যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আমরা কিছু সমীকরণ দেখব, যে কিছু সমীকরণ আমার দেওয়া থাকবে পোলার সমীকরণ, ওই পোলার সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আবার কিছু সমীকরণ দেওয়া থাকবে কার্তেশীয় সমীকরণ, সেটাকে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। আমরা যদি এরকম সমীকরণ দেখি, সাপোজ x² প্লাস y² ইকুয়ালস টু a², সমীকরণটিকে পোলার সমীকরণে প্রকাশ করো। আমি দেখতে পাচ্ছি সমীকরণটাতে আমার যেহেতু x এবং y দ্বারা, অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এবং ফাইনালি সেজন্য আমাকে বের করতে বলছে পোলার সমীকরণে প্রকাশ করতে। তো আমরা যদি সলিউশন করি, এটা আমাদের গিভেন x² প্লাস y² ইকুয়ালস টু a²। তাহলে x সমান কি জানতাম আমরা? আর cos থিটা, যেহেতু স্কোয়ার আছে তাহলে r² cos স্কোয়ার থিটা, প্লাস y সমান জানতাম আমরা আর সাইন থিটা, তাহলে r² সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু a²। তো আমরা এখানে দেখতে পাচ্ছি r² কমন যায়, থাকবে এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু a²। আমরা ত্রিকোণমিতিক অনুপাতে জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। ফাইনালি আমার চলে আসবে r² ইকুয়ালস টু a²। উভয়ে যদি আমরা স্কয়ার বর্জন করতে পারি, যদি পাওয়ার যদি একই হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো r ইকুয়ালস টু a। এটা হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ। আমরা বুঝলাম যে আমার যদি কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকে, তাহলে অবশ্যই পোলার সমীকরণে প্রকাশ করতে গেলে সেখানে কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ ফাইনালি আমরা x y এর কোনো ভ্যালু পাবো না। ফাইনালি আমরা পাবো শেষে r এবং থিটার সমীকরণ, অর্থাৎ r দিয়েও শেষ হতে পারে অথবা থিটাও মাধ্যমেও থাকতে পারে সেটা। তো ফাইনালি হচ্ছে এটাই আমার কি সেই পোলার সমীকরণ। এখন আমরা দেখব যে পোলার সমীকরণ দেওয়া থাকলে সেটা কার্তেশীয় সমীকরণ কিরকম হতে পারে। তো আমরা দেখব এখন যে একটা পোলার সমীকরণ যদি r ইকুয়াল টু a সাইন থিটা হয়, তবে কার্তেশীয় সমীকরণ বের করো। যদি r ইকুয়াল টু a সাইন থিটা হয়, তবে কার্তেশীয় সমীকরণ বের করো। এটা সলিউশন এরকম যে আমাকে বলছে যে সমীকরণটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি r এবং থিটা দ্বারা
তো এটা হচ্ছে পোলার সমীকরণ। এখানে বলছে অবশ্যই কার্তেশীয় সমীকরণ বের করতে হবে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমার প্রকাশ করতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক কি আমাদের এক্স এবং ওয়াই। তো আমরা গিভেন লিখি আর ইকুয়াল টু এ সাইন থিটা। পরে আমরা কাজ করব, কারণ আর শুধু সাইন থিটার মান আমাদের নেই, বের করতে পারি না। আমরা জানি আর সাইন থিটা, তো উভয় পাশে আর দ্বারা গুণ করব, তাহলে আর গুণন আর টু এ ইন্টু আর সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের দ্বারা আর স্কোয়ার টু এ ইন্টু আর সাইন থিটা। তো আর স্কোয়ার সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, এবং আর সাইন থিটা সমান আমরা বলতে পারবো ওয়াই। তো ফাইনালি আমার সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি ফাইনালি আমার কার্তেশীয় সমীকরণ। তো আমি আশা করি যে এরকম যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, পোলার থেকে কার্তেশীয় প্রকাশ করো অথবা কার্তেশীয় থেকে পোলার প্রকাশ করো, তবে আমি আশা করি তোমরা অবশ্যই এই আলোকে তোমরা বের করতে পারবা। এখন আমরা স্থানাঙ্কের আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। আমরা বেসিকে ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করব। বেসিক যদি আমরা স্ট্রং করে নিতে পারি, তাহলে অঙ্ক আমাদের ক্ষেত্রে আরো অনেক ইজিলি প্রবলেম সলভ হবে আর কি। তো আমরা বেসিকে বেশি বেশি ফোকাস দেব। আমরা শিখব, আমি গত লেকচারে এটুকু আলোচনা করেছিলাম যে কোনো একটা বিন্দু যদি এখানে আমার হয় পি বিন্দু, এটা যদি আমার এক্স কমা ওয়াই হয়, সেক্ষেত্রে আমি বলছিলাম যে এক্স অক্ষ হতে, এই এক্স অক্ষতে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান, এবং ওয়াই অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব তার ভুজের সমান। এইটুকু আমরা সূত্র আকারে লিখবো আর কি, যে এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ওয়াই এর সমান, ওয়াই এর সমান কোটির সমান। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সেটা হবে ভুজের সমান, এক্স এর সমান। এই দুটো জিনিস আমরা মনে রাখবো ভালো মতো অবশ্যই, কারণ এই দুটো জিনিস দিয়ে আমাদের অঙ্ক পাবো সামনের দিকে। আমি আপাতত অঙ্ক করাচ্ছি না, শুধু বেসিকটুকু দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে শিখব যে ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ কাকে বলে যদি আমরা বলি, যেটা আমরা জানি যে ত্রিভুজ হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, ওটা হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ আমাদের হচ্ছে ত্রিভুজ বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে হচ্ছে 3 প্রকার। তো আমরা দুইটা দেখব, ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার। নাম্বার 1 সূক্ষ্মকোণী ত্রিভুজ। নাম্বার 2 সমকোণী ত্রিভুজ। নাম্বার 3 স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ তো সূক্ষ্মকোণী ত্রিভুজ কি, যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে একটা কোণ ছোট হবে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি ছোট, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এবং স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির মধ্যে 80 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটা কি আমার যে ত্রিভুজটা হবে যেটা, সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাদের এখান থেকে যেই ত্রিভুজটা সবচেয়ে বেশি লাগবে আমাদের অঙ্কের জন্য, সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা আরেকটা জিনিস জানি এখান থেকে, যে পিথাগোরাসের উপপাদ্য, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই জিনিসটুকু আমাদের অঙ্কের জন্য লাগবে। এই ত্রিভুজ কোণ ভেদে যে 3 প্রকার, এই 3 প্রকারের মধ্যে আমাদের এই সমকোণী ত্রিভুজটা তোমরা বেশি বেশি ফোকাস দেবা, মনে রাখবা।
এই ছিল আমাদের ত্রিভুজ কোণ বেঁধে। এখন আমি যেটুকু করাবো সেটা হচ্ছে বাহু বেঁধে ত্রিভুজ। বাহু বেঁধে ত্রিভুজ 3 প্রকার। এক নম্বর আছে সমবাহু ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং 3 নম্বর হচ্ছে বিষমবাহু অথবা অসমবাহু ত্রিভুজ। তো এগুলো আমরা একটু জানবো। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান, সেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এই বাহুটা এ, এটা এ এবং এটা এ, তিনটাই সমান। যদি এ বি সি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এ বি সমান বিসি সমান সি এ অথবা এসি, অর্থাৎ 3টা বাহুই সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে দুইটা বাহু পরস্পর সমান হবে। দুটো যদি সমান হয় এটা হবে আলাদা বি। তো এ বি সি ত্রিভুজে, সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু সমান হবে, অর্থাৎ এ বি এবং এসি সমান, কিন্তু বিসি সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল বিসি। এই সত্যগুলো যদি ফিল আপ করে তবে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন চলছে বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে ত্রিভুজের 3টা বাহুই অসমান, অর্থাৎ সমান নয়, অর্থাৎ এ বি সি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমরা যে এখান থেকে এ বি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সি, অর্থাৎ কোনোটা বাহুই সমান হবে না। তো আমি এর আগে বলেছিলাম যে তোমাদেরকে বলবো যে এ বি মানে কি। এ বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ তোমাদের বিন্দুগুলো দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের দূরত্বগুলো বের করে দেখতে হবে যে 3টাই দূরত্ব যদি সমান হয় সেক্ষেত্রে এটা সমবাহু ত্রিভুজ, যদি 2টা সমান হয় এবং একটা অসমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যদি 3টাই অসমান হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ। তো আমি আশা করি তোমরা এই ত্রিভুজটা যে বেসিকটুকু দিলাম এটুকু ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করবা, সেক্ষেত্রে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে আর কি। ওকে, এখন আমরা স্থানাঙ্কের কিছু ম্যাথ আছে যে চতুর্ভুজ রিলেটেড, অর্থাৎ আমরা এখন চতুর্ভুজের বেসিকটা ভালো মতো জানবো। চতুর্ভুজের বেসিকটা যদি আমরা ভালো মতো জানতে পারি সেক্ষেত্রে আমরা চতুর্ভুজের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আমরা চতুর্ভুজ সম্পর্কে আমরা একটু দেখি। চতুর্ভুজের মধ্যে আমাদের 4টা আর কি লাগবে চতুর্ভুজের। প্রথমে যেটা লাগবে বর্গ। তো বর্গটা কিরকম আমরা জানি, বর্গটা হচ্ছে এ বি সি ডি, অর্থাৎ এই 4টা বাহুই সমান হবে এবং এই যে পরস্পর যে বিপরীত কর্ণগুলো রয়েছে সেই কর্ণগুলো সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি অথবা ডি, এই বাহুগুলো সমান হবে, বাহুগুলো সমান, এবং কর্ণ যে আছে একটা হচ্ছে এসি ইকুয়াল টু বিডি, এই কর্ণগুলো কি হবে সমান হবে, অর্থাৎ বাহুগুলো প্রত্যেকটা সমান হবে এবং এই যে কর্ণ এসি এবং বিডি এই কর্ণ দুটো পরস্পর সমান হবে। এই শর্তগুলো যদি ফিল আপ করে তবে সেটা হবে বর্গ। আমরা যদি বর্গকে একটু ধাক্কা দেই সেক্ষেত্রে মনে করো যে এটা তৈরি হয়েছে রম্বস। তো রম্বসটা হবে জাস্ট এ
বি সি ডি। এই রম্বসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাহুগুলো কিন্তু সমান, কিন্তু কর্ণগুলো কি নয়, সমান নয়। অর্থাৎ এর সত্যটা হবে এরকম যে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, অর্থাৎ বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কর্ণগুলো এসি নট ইকুয়াল টু বিডি, কর্ণ দুটো পরস্পর সমান হবে না। এই সত্য ফিল আপ করলে সেটা রম্বস। 3 নম্বরে পাবো আমরা আয়ত। আয়তের ক্ষেত্রে দেখা যায় এ বি সি ডি, আয়তের ক্ষেত্রে দেখা যায় যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরালে আছে, এবং এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরালে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এবি বাহু সমান সিডি বাহু হবে, ও এডি এবং বিসি বাহু এডি সমান বিসি, এই বাহুগুলো সমান হবে। এবং এই যে কর্ণ, একটা হচ্ছে এসি এবং অপরটা হচ্ছে বিডি, এই কর্ণ দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ কর্ণ আমার হবে হচ্ছে এসি সমান বিডি সমান কর্ণ, এই কর্ণ দুটো কি হবে, সমান হবে। এখানে কর্ণটা সমান নয়। এখন আয়তকে যদি আমরা ধাক্কা দিই তাহলে সেক্ষেত্রে সেটা তৈরি হবে সামান্তরিক। সামান্তরিকটা কিরকম হবে, সেটাও এ বি সি ডি। তো এখানে দেখা যাবে যে পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বাহুগুলো বিপরীত বাহুগুলো, কিন্তু আমরা বলতে পারবো যে এ বি ইকুয়াল টু সিডি ও এডি সমান বিসি, এডি সমান বিসি, এটা হচ্ছে আমরা বাহু, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এবং ফাইনালি থাকলো কর্ণ, এই কর্ণ দুটো সমান্তরিকের, এবং এসি নট ইকুয়াল টু বিডি কর্ণ, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে, কিন্তু কর্ণ দুটো সমান হবে না। এই কন্ডিশনগুলো যদি ফিল আপ করে, তবে নির্দিষ্ট একটা চতুর্ভুজের যদি ম্যাপ দেয়, সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট যেই শর্তগুলো দেওয়া থাকবে সেই প্রত্যেকটা কন্ডিশন বা শর্তগুলো যদি পূরণ করে, সেক্ষেত্রে আমার সেই বিন্দুগুলো দ্বারা যে চতুর্ভুজটা হবে সেটা সঠিক। এখন এখানে একটা লক্ষ্য করার বিষয়, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে, দেখতেছি আমি যে মার্কিং গুলো করছি এ বি সি ডি ক্লোকওয়াইজ করছি, কিন্তু অর্থাৎ এ বি সি ডি, তোমরা ইচ্ছা করলে এন্টি ক্লোকওয়াইজ করতে পারো এ বি সি ডি, কিন্তু কখনোই এরকম করে মার্কিং করা যাবে না, অর্থাৎ এ বি এবং এই যে সি ডি, এই মার্কিং কখনোই করা যাবে না। এই মার্কিং যদি করো সেক্ষেত্রে তোমার অঙ্ক হবে না। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, হয় মার্কিং করার সময় ক্লোকওয়াইজে যাব, নয়তো অ্যান্টি ক্লোকওয়াইজে যাব। এখন নির্দিষ্ট একটা অঙ্কের ক্ষেত্রে যদি বলে, বিন্দুগুলো দিয়ে যদি বলে যে তোমাদের এই বিন্দুগুলো দ্বারা একটা বর্গ নির্দেশ করে, চতুর্ভুজটি বর্গ নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রত্যেকটা কন্ডিশন ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হবে এবং কর্ণগুলো কি হবে, সমান হবে। এই 6টা শর্ত যদি পূরণ করে 4টা বাহু এবং 2টা কর্ণ, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওটা একটা কি বর্গ। ঠিক এরকম করে করতে হবে। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে এ বি বি সি সি ডি এ ডি, এর প্রত্যেকটা দেখি প্রত্যেকটাকে আমাদের নির্দিষ্ট দূরত্ব না। আমি এর আগে বলছিলাম যে এ বি মানে কি, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, এটা অবশ্যই মনে রাখবা। এই কন্ডিশনগুলো যদি প্রত্যেকটা নির্দিষ্ট অঙ্কের জন্য নির্দিষ্ট যে শর্তগুলো দেওয়া থাকবে অঙ্ক অনুযায়ী, সেগুলো যদি তোমরা ধরতে পারো, বুঝতে পারো, এবং এই কন্ডিশনগুলো যদি সমাধানের ক্ষেত্রে ফিল আপ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই চতুর্ভুজটা ওই ম্যাথের জন্য পারফেক্ট। তো আশা করি তোমরা এই বেসিকটুকু ভালো মতো আয়ত্ত করবা এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে আমার বিশ্বাস তোমরা ইজিলি ম্যাথ যখন করাবো তখন ইজিলি সমাধান করতে পারবা। আচ্ছা।